1979 সালে জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট। তা জিয়াউর রহমান সাহেব আইন করে গেছিলেন বা নিয়ম করে দিয়েছিলেন যে সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে সে যেই হোক, যে দলেরই হোক, তার সর্বনিম্ন যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রিধারী। বাকি 12টা সংসদে দেখতেছে কি 150 জন 80 জন করে ওই বকলম লোকজন এমপি হচ্ছে। ওই ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, 5 পাস, 8 পাস, 9 পাস, তারা এমপি হচ্ছে। তারা ওই হলফনামায় কী লেখে? স্বশিক্ষিত। স্বশিক্ষিত মানে নিজের নামটা লিখতে পারে। অতীতে যা দেখা গেছে এরা ভালোভাবে সংসদ চালাতে পারে না। একজন আইন প্রণেতা যদি আইন পাশ করবে, সেই আইনের কী আছে তা যদি নিজেই বলতে না পারে, না জানে, সে আবার কিসের আইন প্রণেতা? যদি একজন পিওনের সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে থাকে এসএসসি পাস ছাড়া সে দরখাস্ত করতে পারবে না, ইন্টারমিডিয়েট পাস ছাড়া কম্পিউটার অপারেটর কাম ক্লার্ক তার দরখাস্ত করতে পারবে না। যদি লেখা থাকে যে এই চাকরিতে স্নাতকোত্তর ডিগ্রি, এই 3-4টা প্রথম বিভাগ লাগবে, এটা লেখা থাকে, তাহলে এই এমপিদের ক্ষেত্রে কেন তার শিক্ষাগত যোগ্যতা লেখা থাকবে না? একটা আসনে 10 জন প্রার্থী থাকে, 10 জনের ভিতর সর্বোচ্চ যোগ্য, যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যার আছে তাকে বিবেচনা করে আমরা ভোট তারে দেবো, সে যে দলের এমপি হোক। 300 জন, দেশের 300টা ভাগ, লেখাপড়া, দক্ষতা, যোগ্যতা, রাজনীতি সব কিছুতে একেবারে ট্যালেন্ট, অল স্কোয়ার একজন মানুষ আমরা চাই। আমাদের এই বাংলাদেশের জন্ম, এই 55 বছর বয়স হয়ে গেছে, 71 সালে জন্ম। এই 55 বছরের বাংলাদেশে এ পর্যন্ত বাংলাদেশে 13 বার সংসদ নির্বাচন হয়েছে, এই বর্তমানটা 13। এর আগেও 12 বার হয়েছে। তা একটিবার নির্বাচনে, এই জাতীয় সংসদ নির্বাচনে 1979 সালে জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট। তা জিয়াউর রহমান সাহেব আইন করে গেছিলেন বা নিয়ম করে দিয়েছিলেন যে, যদিও তখন রাষ্ট্রপতি শাসিত সরকার, কিন্তু সংসদ তো থাকে, প্রধানমন্ত্রী সবই থাকে, তখন উনি নিয়ম করে দিয়েছিলেন যে সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে সে যেই হোক, যে দলেরই হোক, তার সর্বনিম্ন যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রিধারী। তাই ছাড়া সে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। খুবই একটা ভালো দিক, খুবই ভালো জিনিস। এই আইনটা তারপরে বাতিল হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এখন ওই আইনের ফাঁদে পড়ে বা যেভাবেই হোক, আমার পিতাও ওই সংসদ নির্বাচন করেছিল 1979 সালে। তখন উনি একটা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং একটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এই অবস্থায় আমার আব্বা জাসদ দল করতো। দল করার পরে এখন জাসদ দলে মাগুরা জেলাতে একজনও ডিগ্রি পাস ছিল না, নেতা যারা আর কি। তোর মধ্যে আমার আব্বা, সে বড় কোনো নেতা না, দল করতো তাই। তো এখন আমার আব্বা তখন ছিল বিএড পাস, 66 সালে উনি ডিগ্রি পাস মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে। তো এই অবস্থায় এখন বাধ্যতামূলক ওই দলের থেকে বলছে আপনার নির্বাচন করতে হবে, কারণ আইন করে দিয়েছে জিয়াউর রহমান সাহেব যে ডিগ্রি পাসের নিচে এমপি নির্বাচন করা যাবে না। তো যাই হোক, সেই নির্বাচন হলো। নির্বাচনে তখন তো ভোট আরও অনেক কম ছিল। ওই মাগুরা একটা আসনে নির্বাচন করে বিএনপির প্রার্থী উনি 23,000 ভোট পেয়ে নির্বাচিত হলো, আর আমার আব্বা 16,000-এর কিছু বেশি ভোট পেয়ে উনি সেকেন্ড হয়েছিল। এই নির্বাচন করলো ওইভাবে। তো এখন ওইটা অনেক সুন্দর আইন। আমি চাই এদেশের সংসদ সদস্যরা কি, সংসদকে বলা হয় আইনসভা, আর সংসদ সদস্যদেরকে বলা হয় আইনসভার সদস্য অথবা আইন প্রণেতা। তা যে দেশের আইন তৈরি হয়, যেখানে আইন বিভাগ বলা হয়, সেই আইন বিভাগে যারা আইন তৈরি করে, সেই আইন তৈরি করা মানুষগুলোকে শিক্ষিতই তো হতে হবে, এটাই নিয়ম। কিন্তু আমরা ওই সংসদ বাদে বাকি 12টা সংসদে দেখতেছে কি 150 জন 80 জন করে ওই বকলম লোকজন এমপি হচ্ছে। ওই ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, 5 পাস, 8 পাস, 9 পাস, তারা এমপি হচ্ছে। তারা ওই হলফনামায় কী লেখে? স্বশিক্ষিত। স্বশিক্ষিত মানে নিজের নামটা লিখতে পারে বা কোনো মতো রিডিং পড়তে পারে, এরা হলো স্বশিক্ষিত, যাদের কোনো সার্টিফিকেট নাই। এই বর্তমান সংসদের মন্ত্রীও আছে 3-4 জন স্বশিক্ষিত, এসএসসি পাস, ওই 8ম শ্রেণী পাস, ক্লাস 5 বেরগন্ডি পার হয়েছে, এরকম শখানেক এমপি আছে, তারা ইন্টারমিডিয়েট পাস থেকে বকলম। তা এই অবস্থায় সংসদ এরা কিসের আইন তৈরি করবে, আর কী আইন তৈরি করে এরা সেই আইনে দেশ চলবে? তা আমরা চাই ওই জিয়াউর রহমানের আইন, যেহেতু বাংলাদেশ জাতীয়বাদী দল বর্তমান ক্ষমতায়, জিয়ার প্রতিষ্ঠিত দল ক্ষমতায়, আমি এই বিএনপি সরকারকে বলছি আপনারা ওই 79 সালের আইনটা আবার প্রবর্তন করুন। আবার সংসদে এই বিল তুলে 300 জন এমপির সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে আপনারা ওই আইন পাশ করুন। এদেশে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সর্বনিম্ন স্নাতক ডিগ্রিধারী হতে হবে, উপরে হলে তো কথাই নেই ভালো। এই ছাড়া
এদেশে আর কোনো দিন সংসদ ভালোভাবে চলবে না। আর আপনারা ওই সংসদ, এতদিনের সংসদ তো আমরা দেখলাম, ওই সংসদ বর্জন, পদত্যাগ, মারামারি, খুনোখুনি, রাজনৈতিক যে দলগুলো ভালো অবস্থানে থাকেন, বড় দল, তাদের কি অবস্থা, একজন আর একজনের মুখ দেখা দেখি হয় না। এর কারণ হলো সুন্দর সংসদ হয় না। আর সব সময় প্রত্যেকবার সংসদে দেখি যারা ক্ষমতায় থাকে তারা ওই জনবিরোধী সব আইন পাশ করে, বিরোধী দলকে দমনের জন্য নিজস্ব গতিতে আইন পাশ করে বিরোধী দল দমন করে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। এই তো আইন পাশ হয়, এক এক সময় এক এক রকম আইন করে এক একজন সরকার। কিন্তু আমরা ওইটা চাই না। আমরা সংসদে আইন পাশ হবে, সেটা হবে সম্পূর্ণ ওই শিক্ষিত লোকজন এমপি হবে। কারণ একজন সেনা প্রধানের এক র্যাঙ্ক উপরে একজন এমপি, নৌপ্রধান, বিমান প্রধান, বিজিবি প্রধান, পুলিশ প্রধান, সচিব, তাদের প্রত্যেক সর্বোচ্চ অফিসারের উপরেও এক র্যাঙ্ক উপরে, এক ধাপ পদমর্যাদা উপরে হলো একজন এমপি। তো সেই এমপিরা যদি বকলম হয়, একজন সচিব পিএইচডি ডিগ্রিধারী, একজন সেনা প্রধান স্টাফ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেছে, সেই মানুষটা তাদের স্যার, ওই মূর্খ বকলম হলো এদের স্যার। এটা আর মানে নেওয়া যায় না, এটা আর চলতে পারে না। এই বর্তমান যুগে, শিক্ষিতর যুগে, এই বর্তমান বিজ্ঞানের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, এই বর্তমান বৈশ্বিক যুগে, এই বর্তমান আধুনিক যুগে, এই বর্তমান বিজ্ঞানের যুগে এগুলো আর চলতে পারে না। আমরা ওই আইনটা চাই। এখানে হয়তো বলতে পারেন যে তাহলে তো অনেকে যে এসব এমপি আছে মূর্খ বকলম, এসএসসি পাস, এদের কি হবে? এদের কোনো সমস্যা নাই। ওই পরিবারে তো বহু স্নাতকোত্তর ডিগ্রিধারী ছেলে মেয়ে আছে, তার আত্মীয় স্বজন আছে। যদি সে জনপ্রিয় হয় বলবেন উনি তো অনেক জনপ্রিয়, জনপ্রিয়তা তার দলে কাজে লাগাবে। কিন্তু এমপি হবে প্রয়োজনে তার পরিবার থেকে একজন শিক্ষিত ছেলে মেয়ে, তার ভাই বোন, স্ত্রী, সন্তান, কন্যা, যেই হোক, একজন শিক্ষিত স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন শিক্ষিত ছেলে মেয়ে ওই পরিবার থেকে মনোনয়ন দেবে। যদি তাকে ওই পরিবার থেকে একজন এমপি বানাতেই হয়, মনোনয়ন দিতেই হয়, তো ওই পরিবারের একজন শিক্ষিত ছেলে মনোনয়ন পাবে। আর এইটা করা যাবে না। সেই আইনে আপনারা ফিরে আসুন। যেহেতু জিয়ার গড়া দল বর্তমান ক্ষমতায় 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, শুধু এই দল চিন্তা করলেও এই আইনটা পাশ হবে। এর আগে অনেক সময় আরপিওতে নির্বাচন কমিশন সংশোধন করে এই বিষয়টা সংযোজন করছে, কিন্তু দেখা গেছে হাইকোর্টে রিট করে এই মূর্খ ক্যান্ডিডেটরা রিট করার পরে হাইকোর্ট বলছে যে যেহেতু এটা সংসদে আইন পাশ হয় নাই বা সংবিধানে নাই, আমরা কি করব, উনি তাদের নির্বাচন করার অনুমতি দিয়ে দেয়। তো এটা আর চলতে পারে না। আপনারা এই সংসদ বসে একেবারে সর্বোচ্চভাবে আইন পাশ করে সর্বসম্মতভাবে 300 জন এমপি ভোট দিয়ে সংসদে পাশ করুন, করে এই প্রথা চালু করুন। এখন দেশে শিক্ষিত লোকের অভাব নাই। প্রত্যেকটা রাজনৈতিক দলে, বড় রাজনৈতিক দলে এক একটা আসনে 5-10 হাজার আছে উচ্চশিক্ষিত মানুষ, তাদের মধ্যে থেকে একজনের মনোনয়ন দিবেন। সমস্যাটা কোথায়? কেন মূর্খ লোককে মনোনয়ন দিতে হবে? সেই যুগ আর নাই। এটা বর্তমান কি আদিম যুগ, মধ্যযুগ, না ওই আয়ামে জাহেলিয়ার যুগ? তখন মানুষ লেখাপড়া শিখতো না। এই বর্তমান আধুনিক যুগে, শিক্ষিতের যুগে, এই বর্তমান বিজ্ঞানের যুগে কেউ আর মূর্খ আছে নাকি? প্রত্যেকটা গ্রামে গ্রামে, না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে স্নাতকোত্তর ডিগ্রিধারী শত শত ছেলে মেয়ে আছে। তারা নির্বাচন করবে। আর এই দেশে আর কোনো মূর্খ অযোগ্য এমপি মন্ত্রী হবে না। এটা আমরা চাই। কারণ হলো এদেশের ওই অতীতে যা দেখা গেছে, এরা ভালোভাবে সংসদ চালাতে পারে না। একজন আইন প্রণেতা যদি আইন পাশ করবে, সেই আইনের কি আছে তা যদি নিজেই বলতে না পারে, না জানে, সে আবার কিসের আইন প্রণেতা? বাংলাদেশের ইতিহাস না, সারা বিশ্বের ইতিহাস হলো পিয়নের থেকে যে কোনো পদে চাকরির বিজ্ঞপ্তিতে লেখা থাকে যে সর্বনিম্ন এসএসসি পাস বা ইন্টার পাস বা ডিগ্রি পাস না হলে সে এই পদে আবেদন করতে পারবে না। এই সর্বোচ্চ পদ, এমপি পদ, তারাও ওই রকম যোগ্যতা হতে হবে। তাদের বেলায় লেখা থাকবে যে একজন ব্যক্তি সর্বনিম্ন গ্র্যাজুয়েট না হলে, স্নাতক ডিগ্রিধারী না হলে সে এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, মনোনয়নপত্রই কিনতে পারবে না। যদি একজন পিয়নের সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে থাকে এসএসসি পাস ছাড়া সে দরখাস্ত করতে পারবে না, ইন্টারমিডিয়েট পাস ছাড়া কম্পিউটার অপারেটর কাম ক্লার্ক তার দরখাস্ত করতে পারবে না। যদি লেখা থাকে যে এই চাকরিতে স্নাতকোত্তর ডিগ্রি, এই 3-4টা প্রথম বিভাগ লাগবে, এটা লেখা থাকে, তাহলে এই এমপিদের ক্ষেত্রে কেন তার শিক্ষাগত যোগ্যতা লেখা থাকবে না? এটা থাকতে হবে, দিতে হবে। আমি 20 কোটি মানুষকে বলছি, এদেশের জনগণকে বলছি, আপনারা এই ব্যাপারে অন্তত সোচ্চার হন। এই ব্যাপারে সোচ্চার হয়ে অন্তত এই কাজটা করেন। 300 জন শিক্ষিত এমপিকে আমরা সংসদে বসাই। আর রাজনৈতিক দলগুলোকে বলছি, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে, আপনারা আপনাদের যে গঠনতন্ত্র আছে, দলের সংবিধান আছে, ওই গঠনতন্ত্রের ভিতর একটা ধারা সংযোজন করুন। সেই ধারাটা হবে কোনো রাজনৈতিক দল বা আমার রাজনৈতিক দল
কোনোভাবেই স্নাতক ডিগ্রির নিচেই কাউকে আর সংসদ নির্বাচনে মনোনয়ন দিবে না। এটা আইন করুন আপনারা, নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছেন। আর এই আরপিওতে সংশোধন করবে নির্বাচন কমিশন, সরকার সংসদে আইন পাশ করবে, সর্বসম্মতভাবে আইন পাশ করে এটা কার্যকরী করুন। তা না হলে দেশ ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমরা আর ওই মূর্খ অযোগ্য বকলম এমপি মন্ত্রী দেখতে চাই না। ওনার কটা টাকা আছে, ওই টাকা খাইয়ে দলের নমিনেশন দেবেন, তার যোগ্যতা বিবেচনা করবেন না, এটা আমরা চাই না। প্রত্যেক আসনে যদি 5 লাখ করে ভোটার আছে এভারেজ বাংলাদেশে বর্তমানে 4.5-5 লাখ করে, তো ওই 5 লাখ ভোটারের ভিতর মনে করেন আপনার দলে 2 লাখ মানুষ, 2 লাখ মানুষের ভিতর অন্তত 20,000 আছে উচ্চশিক্ষিত লোক। তাদের মধ্যে যে কাউরে একজনের নমিনেশন দেবেন, মূর্খরে দিতে হবে এরকম কোনো নিয়ম আছে নাকি? হ্যাঁ, আপনারা রাজনীতি করেন, ভালো রাজনীতি করেন এবং সত্যিকারের শিক্ষিত মানুষগুলোকে সংসদে নিয়ে আসেন আইন প্রণেতা হিসাবে। যারা দেশের আইন তৈরি করবে তাদের আপনি বকলম বানায় সংসদে আনেন খালি টেবিল চাপড়ানোর জন্য। ওই লোক টেবিল চাপড়াচ্ছে, আইনে কি আছে, তো আইন তো সব ইংরেজিতে লেখা হয়, আইনে কি আছে তো কিছুই বোঝে না। ওর সামনে টেবিলে একটা ধরায় দিয়ে আসেন নোট যে এই কথা, ও তো ইংরেজিতে লেখা, ও কী পড়বে আর কী বলবে? ও কীভাবে বুঝবে যে এর প্রতিবাদ করবে, সংসদে প্রশ্নোত্তর পড়বে, সংশোধনী দেবে যে এই ধারাটা এই জায়গায় একটু সমস্যা, এটার সংশোধনী আমি দিলাম। সে তো বোঝেই না, সে কিসের সংশোধনী দেবে? সে তো শুধুই টেবিল চাপড়াবে দলের পক্ষে। এইসব সময় এমপি আর আমরা চাই না, এই ধরনের সংসদ আর আমরা চাই না। আমরা সংসদ চাই সেখানে 300 জন, দেশের 300টা ভাগ, লেখাপড়া, দক্ষতা, যোগ্যতা, রাজনীতি সব কিছুতে একেবারে ট্যালেন্ট, অল স্কোয়ার একজন মানুষ আমরা চাই। এইভাবে এমপি চাই। আর আমরা এই মূর্খ জনগণ, আমরাও যেন আর কোনো দিন এই মূর্খদেরকে ভোট না দিই। ভোট না দিয়ে সত্যিকারের একটা আসনে 10 জন প্রার্থী থাকে, 10 জনের ভিতর সর্বোচ্চ যোগ্য, যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যার আছে তাকে বিবেচনা করে আমরা ভোট তারে দেবো, সে যে দলের এমপি হোক। এইভাবে আপনারা করেন, দেশবাসীও সোচ্চার হন, দেশবাসীও সচেতন হন। আর রাজনৈতিক দলগুলোকে বলছে আপনারা সচেতন হয়ে অন্তত এই কাজটা করেন, ভালো কাজ। আর এই ভালো কাজের সুফল, আপনারা মরে যাবেন, বয়স হয়ে গেছে সব 70, 80, 50, 60, মারা যাবেন, আমরা মারা যাব, আমার বয়সও 50, তা আমরা দেখে না যেতে পারলেও আমাদের ভবিষ্যৎ বংশধর এর সুফল পাবে।